জিয়া তার কোর্সের শর্ট অফ অনার সৈয়দ জিয়াউল হক এখন দেশের বাইরে আছে, তার নামে কতগুলি মামলা, তাকে বলে সে জঙ্গির ওটার তো এটার সে তখন দেশেই ছিল না, তাকে একটা সার্ভিং অফিসারকে কিডন্যাপ করে নিয়ে যায়। এই হলো বাংলাদেশ। আর পাকিস্তানের যখন অ্যাম্বাসেডার মানে উপপ্রধানমন্ত্রী আসলো, পররাষ্ট্রমন্ত্রী আসলো, তখন সে একটা কি বক্তব্য দিল, দেখেন শেখ মুজিব এই যে ভুট্টোকে নিয়ে আসছিল 1974-এ এবং লাল গালিচার সম্বর্ধনা দিয়েছে, নিজে তাকে রিসিভ করেছে, এর মানে কি করছে। এবং এই সুযোগে আমাদের কিছু লোক বড় লোক হয়েছে, আজকে সালামের মতো লোক ব্যাংক লুট করে জনগণের টাকা নিয়ে, জনগণ ব্যাংকে গেলে টাকা পায় না, আর এখন ওই 2500 কোটি টাকা লোন দেয়। এখন আপনি বলেন, এখানে আমি সবাই জানি যে কয়েকদিন আগে ভারতে একটা মিটিং হলো, এসালমের 2500 কোটি টাকা সেখানে সে ডোনেশন দিয়েছে বা চাঁদা যাই বলেন, আর 2000 কোটি টাকা আরো সে দিতে রাজি হয়েছে। এখন এই টাকা বাংলাদেশে কার কার কাছে আসছে, কার কার অ্যাকাউন্টে যাবে, কে কে পাবে আমরা তো জানি না। কিন্তু বাংলাদেশে যত গাদ্দার তৈরি হয়েছে, আপনি ইন্ডিয়া থেকে কিন্তু এরকম ইন্ডিয়ান বিরোধী গাদ্দার তৈরি করতে পারবেন না। আমাদের দেশে রাজনীতিবিদরা তাদের ইতিহাস আপনি যাই বলেন, এখন আমি বিপিন নূর তো আমার এলাকার ছেলে, বিপিন নূরের নাম কেউ বলে বিকাশ নূর, এখন তৌহিদ আফ্রিদিকে যখন অ্যারেস্ট করলো, সে টেলিফোন করে তাকে ছাড়ার জন্য প্রশাসনকে বলতেছে। কেন? আমি জেনে শুনে না জেনে না বুঝে আমি কেন এগুলো করতে যাব? তারপরে সে সিটি কর্পোরেশনে তার টেন্ডারবাজির ব্যাপারে তার ইনফ্লুয়েন্স করার আছে, যেন একজনের টেন্ডার পাবে লোয়েস্ট টেন্ডার দিয়ে, তাকে বাদ দিয়ে তার লোকের জন্য বা তারই পছন্দের লোককে দেওয়ার জন্য। তারপরে এরকম আরো ঘটনা আছে, আপনি ইলিয়াস হোসেনের আপনি ভিডিও দেখবেন বা দেখছেন হয়তো, সেখানেও দেখবেন তার সম্পর্কে অনেক এরকম আপত্তিকর কথাবার্তা আছে। আরেকটা হলো মেহেদী সাফেদির সাথে তার দেখা সাক্ষাৎ, আমরা তো ভুলি নাই, সে হাসিনাকে একবার মা ডাকে, আর একবার না তো এইসবের জন্য তো মার খেতে পারে না, ওকে মেরে ফেলতে তো আমি বলি আপা বলি শোনেন, একটা হলো ঘটনা হলো, আপনি জাতীয় পার্টি একটা রেজিস্টার্ড পার্টি, তাই না? এখন আপনি বলেন এই বাংলাদেশে সেনাবাহিনীর লোক যখন বিডিআর পিলখানার ঘটনাটা ঘটলো, সেনাবাহিনীর মরালে আঘাত করা হয়েছে, ওই ঘটনার মাধ্যমে সেনাবাহিনীর মাজা ভেঙে দেওয়া হয়েছে, যেখানে সেনাবাহিনীর জেনারেল ব্রিগেডিয়ারকে গুম করা হয়, যেখানে সেনাবাহিনীর মেজর জাহিদকে হত্যা করা হয়, যেখানে সেনাবাহিনীর মেজর জিয়া তার কোর্সের শর্ট অফ অনার সৈয়দ জিয়াউল হক এখন দেশের বাইরে আছে, তার নামে কতগুলি মামলা, তাকে বলে সে জঙ্গির ওটার তো এটার সে তখন দেশেই ছিল না, তাকে একটা সার্ভিং অফিসারকে কিডন্যাপ করে নিয়ে যায়। এই হলো বাংলাদেশের অবস্থা। আপনি সেইখানে আপনি যদি বলেন এখন যে এখানে জেনারেল জাহাঙ্গীর ফেইলার 15 বছরে এই দেশটাকে কোথায় নিয়ে গেছে হাসিনা, ইন্ডিয়ার এটা তো পকেটের মধ্যে ছিল, ইন্ডিয়া এটা ছিল। আমি আপনার টকশোতে ওই সময় কথা বলেছি, এখন তো আপনি অনেক কথা বলা লোক পাচ্ছেন, ওই সময় আমি বলেছি আমাকে ধরতে আসছিল। আমি আপনাকে এবার বলি, 2 দিন পরে শেখ হাসিনা ফল করে। যাই হোক, আমার ভাগ্য ভালো হয়তো। এখন এই যে সেনাবাহিনীর আমাদের যে পতন ধরেছে টপ লেভেলে, এটার জন্য আপনার আমি জেনারেল জাহাঙ্গীরের মতো লোক যারা এই উনি ছিল শেখ হাসিনার আমলেও সে লেফটেন্যান্ট জেনারেল ছিল, সে কিএমজি ছিল, কিন্তু তার এত করাপশনের মধ্যে জেনারেল জাহাঙ্গীর কখনো কোনো করাপশনে ধরায়নি। জেনারেল জাহাঙ্গীর একটু ভদ্রলোক, এবং উনি খারাপের জন্য খারাপ, ভালোর জন্য ভালো, উনি দুষ্টের দমন শিষ্টের পালন। ওনার যে কথাটা বলে ওটা কিন্তু ওই যে টেলিফোন যে কনভারসেশনটা প্রচার হয়েছে ওটা কিন্তু ওনার কণ্ঠ না, মানে ওনাকে খুব আমি ভালো করে চিনি, ওনার ডাইরেক্ট ওনার আন্ডারে আমি সিও ছিলাম, আমি পার্সোনালি ওনাকে ভালো করে চিনি, ওনার পরিবারকে চিনি, উনি একটা খুব শুদ্ধ ফ্যামিলির লোক, এবং ওনার ওয়াইফও। সুতরাং ওনার সম্পর্কে যারা কথা বলে তারা ভুল বলে, কারণটা হলো কি উনি একটু সরলতা আছে ওনার, উনি বিশ্বাস করে, কিন্তু উনি কখনো এই যে অসহযোগিতা করবে, সরকারকে ফেল করবে, এই ধরনের প্রশ্নই ওঠে না। এখন একটা মানুষের এক একটা স্টাইল ক্যারেক্টার। আপনি বলেন এই যে আসাদুজ্জামান চলে গেল ডিএমপি কমিশনার, এটা কি আপনি মনে করেন জেনারেল জাহাঙ্গীর এটা কখনো এটা করবে না? আমি জানি এখন প্রশাসনের সব জায়গায় 80 to 60% হলো আপনার হাইলি করাপ্ট। এই আমলাদের, আমরা তো খালি পলিটিশিয়ানদের দোষ দেই, আমলারা যে কত খারাপ আপনি চিন্তা করতে পারবেন না। কয়টা আমলা দেখেন তো জেলে গেছে। এখন যাই হোক, আওয়ামী লীগের তো
মানে ব্যবসায়ী ছাড়া, এমপি মিনিস্টার ছাড়া কয়টা আমলা জেলে গেছে আপনি বলেন তো? এখন এই আমলারা কিন্তু এখনো বহাল তবিয়তে আছে এবং তারা কলকাঠি নাড়তেছে। আপনি এখন শেখ হাসিনার আমলে যদি তৌহিদকে আপনি পররাষ্ট্র উপদেষ্টা বানান, আর পাকিস্তানের যখন অ্যাম্বাসেডার মানে উপপ্রধানমন্ত্রী আসলো, পররাষ্ট্রমন্ত্রী আসলো, তখন সে একটা কি বক্তব্য দিল? দেখেন, শেখ মুজিব এই যে ভুট্টোকে নিয়ে আসছিল 1974-এ এবং লাল গালিচার সম্বর্ধনা দিয়েছে, নিজে তাকে রিসিভ করেছে। তো এর মানে কি? দিস ইজ এ পজিটিভ সিগন্যাল যে ইন্ডিয়া যত কিছুই বলুক, ওগুলিকে বাদ দিয়ে উনি কিন্তু পাকিস্তানের সাথে সম্পর্ক স্বাভাবিক করেছে, 195 জনকে ছেড়ে দিয়েছে। এবং আপনি এখন এই যে অবস্থানটা, এবং ভুট্টোর কথা আমি শুনেছি, ওনার বক্তব্য আমি শুনেছি ইংরেজিতে, এবং উনি বলেছে ওনারা সরি, ওনার এটার জন্য অনুতপ্ত, এটা বলেছে। এবার এর পরেও হয়েছে। এখন আপনি এই সময় যখন আমাদের বাংলাদেশের আমাদের নিরাপত্তা নিয়ে সমস্যা, সার্বভৌমত্ব নিয়ে সমস্যা, স্বাধীনতা নিয়ে সমস্যা, তারা পূর্বাঞ্চল দখল করতে চেয়েছিল, এবং এটা কালকে আমি ভারতের একজন সাংবাদিকের মুখে শুনেছি, যে একজন বিখ্যাত সাংবাদিক একটা টকশোতে সে আসছিল। এখন এই অবস্থায় আমার তো পাকিস্তানের সাথে সম্পর্ক জোরদার করতে হবে। কারণটা হলো কি, পাকিস্তান ইজ মিলিটারিলি স্ট্রং, এবং যত কিছুই হোক চায়নার সাথে আমার সম্পর্ক করতে হবে। এখন এইগুলিকে আগাচ্ছে কিনা, আজকে যে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ভিজিট, পররাষ্ট্রমন্ত্রী ভিজিট, এটা আমাদের জন্য পজিটিভ। উই নিড টু হ্যাভ দিস কোয়ালিশন, মিলিটারি কোঅপারেশন আমাদের দরকার। টার্কির সাথে আমাদের সম্পর্ক দরকার। এখন 5,000 মাইল বা 5,000 কিলোমিটার রেঞ্জে টার্কিকে অ্যাটাক করার মতো নাকি ক্ষমতা রাখে ইন্ডিয়া। এখন আপনি বলেন কেন? কারণ তারা পাকিস্তানকে নাকি সহযোগিতা করেছে। এখন আমি তো ভারতের সাথে শত্রুতা আমরা করি না, ভারত আমাদের সাথে শত্রুতা করে 71-এর পরে। আপনি বলেন তো ভারত কোথায় আমাদের সাথে পজিটিভ? ভারত এখনো শেখ হাসিনাকে আপনি জানেন 2018 ইলেকশন ছাড়া সমস্ত ইলেকশনকে তারা বৈধ মনে করে। 2018 ইলেকশন ছাড়া 2018 ইলেকশনটা কেন বৈধ বানিয়েছে তারা? তাও তাদের বুদ্ধিতে হয়েছে। রুমিন ফারানার মতো লোক ওইখানে এমপি হয়েছিল, হারুন রশিদের মতো লোক ওখানে এমপি হয়েছিল। এখন এইভাবে যে একটা গ্রিপ থেকে ছুটে গেল, এইখান থেকে যে আমরা বের হয়ে আসছি, এবং ডক্টর ইউনূসকে আমরা যতটুকু সম্ভব সহযোগিতা করতেছি, কিন্তু যতটুকু করা উচিত ততটুকু করতেছি না। কারণ এখানে সামরিক বেসামরিক আমলা যারাই বলেন, এদের অনেকেরই প্রবলেম আছে, পাছায় গন্ধ আছে। আপা বাজে একটা কথা বললাম, গায়ে গন্ধ আছে, ঘামের গন্ধ আছে, বুঝছেন? এখন আমরা শুধু আমলাদের ব্যাপারে বলি না, আমলারা হলো সবচেয়ে দুষ্ট এই দেশে। আমলারা যত কিছু ভেজাল করে, এবং সেটা সামরিক বলেন বেসামরিক বলেন, কিছু লোক আর কি হায়ারার্কিতে আছে, বেনিফিট নেয়। আপনি বলেন এই দেশের আমলারা এই যে কোটি কোটি টাকার প্লট নিছে, এদের হাজার কোটি টাকার মালিক, এরা ইংল্যান্ডে বাড়ি করে, এরা আমেরিকাতে বাড়ি, এদের বেগম পাড়ায় বাড়ি। এদের এত কোথেকে আসে? পাওয়ার প্ল্যান্টের মালিক কি করে হয় এরা? কেন কেন সে ক্ষমতায় থেকে আমলা চাকরি করে সে পাওয়ার প্ল্যান্টের মালিক হবে? কেন সে ট্যাক্স ফ্রি গাড়ি নিবে? এমপিরা ট্যাক্স ফ্রি গাড়ি নেয়, এখন ওনারাও ট্যাক্স ফ্রি গাড়ি চায়, এবং মানে গাড়ির জন্য টাকা চায়, লোন নেয়, আপনি জানেন তো। এইভাবে তারা যেভাবে ব্ল্যাকমেইল করছে শেখ হাসিনা তাদেরকে ব্ল্যাকমেইল করছে, তারাও ব্ল্যাকমেইল করছে। এবং এই সুযোগে আমাদের কিছু লোক বড় লোক হয়েছে। আজকে সালামের মতো লোক ব্যাংক লুট করে জনগণের টাকা নিয়ে, জনগণ ব্যাংকে গেলে টাকা পায় না, আর এখন ওই 2500 কোটি টাকা লোন দেয় ওখানে, আরো 2000 কোটি টাকা বসে আছে। এখন বিপি নূরের উপরে যে হামলাটা হয়েছে, আপনি বলেন 14 দলীয় যে জোট, 14 দলীয় জোটে কি শুধু জাতীয় পার্টি? এখানে সিপিবি নাই, এখানে কি ওই যে মাইজ ভান্ডারি নাই, এখানে আরো অন্যান্য দল নাই, জাসদ নাই, তো অনেকই তো আছে এখানে। তাহলে শুধু কেন জাতীয় পার্টিকে? আপনি আরেকটা জিনিস দেখবেন, বাংলাদেশ আর্মিতে শোনেন, অনেক কথা অনেকে বলে, বাংলাদেশ আর্মিতে জেনারেল জিয়ার পরে সবচেয়ে পপুলার সেনাপ্রধান হলো এবং প্রেসিডেন্ট সেনাপ্রধান হলো জেনারেল এরশাদ, প্রেসিডেন্ট এইচ.এম. এরশাদ। যে সিভিলিয়ানরা যাই বলুক তাকে স্বৈরাচার অমুক সমুক যত কিছু বলুক, বাংলাদেশ সেনাবাহিনীর জন্য তার প্রচুর অবদান। সে আজকে জাতিসংঘে যে আমাদের লোকজন যায়, এই যে হাজার হাজার কোটি টাকা বাংলাদেশের সরকার পায় আমাদের কারণে, কারণ আমাদের একটা অংশ সরকারিভাবে বাংলাদেশ ব্যাংকে জমা হয়ে যায়, ডলার হিসেবে আসে। এখন দিস ইজ দি জেনারেল এরশাদ। আজকে বলেন ঢাকা বাইপাস, আজকে রাস্তাঘাট, গ্রামের আদালত, জেনারেল এরশাদের অবদান নাই? এখন এইগুলি যদি আপনি বিচার করেন, জেনারেল এরশাদের ছবিটাকে তার পার্টির অফিসের সামনে তার ছবিটাকে কিভাবে কালিমা লিপ্ত করা হয়েছে, এটা আমরা দেখেছি। সাধারণ সৈনিকরা এগুলো মানে না, এগুলো পছন্দ করে না, দে বিকাম ফিউরিয়াস। আরেকটা হলো আগের সময় আপনি শোনেন, ওখানে আমি শামীম পাটোয়ারির বক্তব্য শুনেছি, তারা মশাল নিয়ে গিয়েছিল এবং তারা কাজ ভেঙেছে, আমি দেখেছি। না, পাটোয়ারি ভাই যেটা স্টেটমেন্ট দিয়েছে এটা পুরোপুরি সত্যি না, কিন্তু হ্যাঁ পুরোপুরি সঠিক না হতে পারে। পলিটিশিয়ানরা সবকিছু সঠিক
বলে না সবকিছু ফেরো না, হ্যাঁ। পলিটিক্সে এই বলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর 4-5 জন আমাদের সৈন্য সামন্ত আহত হয়েছে এবং আমাদের যে ওখানে অফিসার ছিল তার কানের উপরে ইট এসে লেগেছে, ইট, এবং ইট ওয়াজ ব্লিডিং। যখন সৈনিক দেখবে তার অফিসারের কানের এখান দিয়ে ব্লিডিং হয়, তার সিও কোম্পানি কমান্ডার অফিসার ছাড়বে না, সৈনিক ছাড়বে নাকি? আমার শোনেন, আমি আপনার এই জন্য ওকে মেরে ফেলবে। হ্যাঁ, মেরে ফেলবে না, এখন মেরে ফেলার কিছু নাই। সে তো অ্যারোগ্যান্ট, সে কেন ওইভাবে? ও তো এখানে একা ছিল, ও তো এখানে একা ছিল, আপনি দেখছেন না সবাই মিলে পিটাচ্ছে, একটা মানুষকে সবাই মিলে পিটাচ্ছে। ভেঙে গেছে, আমি দেখেছি না বাবা, ভেঙে গেছে। আটা হলো কি, আমি কথা হলো এটাই, আপনি সরকারি সিদ্ধান্ত সরকারকে নিতে দেন। আপনি আমাদের বাহিরে শত্রু, আপনি ভিতরে অরাজকতা করতেছেন, ডক্টর ইউনূসকে আপনারা সহযোগিতা করতেছেন না। একজনে বলেন পিআর, আরেকজনে বলেন প্রচলিত নিয়ম, তা উনি করবেটা কি? এখন এই সমস্ত ফাজলামোর একটা আপনি তো স্বরাষ্ট্র উপদেষ্টার কোনো দায় করতেছেন না, অথচ আইন শৃঙ্খলা যদি অবনতি হয় আমরা তাকে দায়ী করব। মানে অন্য দেশের স্বরাষ্ট্র উপদেষ্টাকে আমরা বলবো যে সে আমাদের দায়িত্ব পালন করতে পারে নাই। উনি ব্যক্তি হিসেবে ভালো মানুষ হইতে পারে, কিন্তু ওনার তো দায়িত্ব পালন করার ব্যাপারে তো ওনার 0%। শোনেন, বাংলাদেশে আপনি এদেশ এমন একটা দেশ, আপনি যে ওই চামচিকায় সেও হাতিরে লাথি মারে, পিঁপড়ায় লাথি মারে সুযোগ পাইলে। ঘটনা হইতে এটা তো একটা পলিটিক্যাল গভর্নমেন্ট না, এখানে পলিটিক্যাল গভর্নমেন্ট উনি দায়িত্ব পালন করতে না পারলে ওনার যদি প্রশ্ন ওঠে তাহলে উনি পদত্যাগ করেন না। কে বলছে? উনি দায়িত্ব পালন অনেক করেছে, অনেকটা হয়েছে। এখন আপনি কি করেছে? উনি ওই যে কার কত বেতন, কে কি খাইলো, কে বাড়িতে কত টাকা পাঠাইলো, এগুলো ওনার দায়িত্ব। শুনুন, এগুলো হয় কি আর্মির কতগুলো প্র্যাকটিস, উনি এগুলো হয়তো উনি ওই হিসাবে উনি সৈন্য হিসাবে দেখছে তাদেরকে। এখন এটাও তো চাঙ্গা রাখতে হবে, পুলিশও তো ট্রমাটাইজড। পুলিশকে 40টা না 44টা পুলিশকে মেরে ফেলতে না পিটাইয়া আগুনে। এখন আপনি পুলিশকে কাজ করতে দিবেন, যদি আপনি পুলিশকে একটা আনতে হবে, স্বাভাবিক অবস্থায় আনতে হবে। তাদের মধ্যেও তো এখন হাসিনার লোকজন রয়ে গেছে, আর নাহলে কিভাবে আসাদ ভেঙে দেয়? ডিআইজি আসাদ বলেন কিভাবে, অনেকেই তো ভেঙে গেছে পরে, গেছে না? সুতরাং উনি তো এগুলি জানে, তো তাকে একটা চেক অ্যান্ড ব্যালেন্স, হি নিড টু মেক সাম চেক অ্যান্ড ব্যালেন্স। আমার কথা হলো, উনি তো আর আলাউদ্দিন চেরাগ নিয়ে আসে নাই, আর ওই কোষ্ঠী পাথর নিয়ে আসে নাই সবাইকে ভালো করে ফেলবে। কিন্তু উনি দেখেন